হামাসের অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনায় মতৈক্য না হলে ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি। ইসরায়েলের জাতিগত নিধন অভিযানের শঙ্কা। যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন ফিলিস্তিনিদের সংগ্রাম চলবে বলছেন বিশেষজ্ঞরা। চীনের পণ্যের ওপর আগামী মাস থেকে বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ, 19 জন নিখোঁজ, ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া সারাদিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। দীর্ঘ 2 বছরের যুদ্ধ শেষে হাসি ফুটছে ফিলিস্তিনের গাজাবাসীর মুখে। তবে এই খুশি কতদিন থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের বিষয়ে ইসরায়েল ও হামাস রাজি হয়েছে ঠিকই, তবে দুপক্ষের বিরোধ রয়ে গেছে এখনও। এই বিরোধের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে থাকা অস্ত্র ভান্ডার। হামাস আদৌ অস্ত্র সমর্পণ করবে কিনা সে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। আল জাজিরার বিশ্লেষণ জানাচ্ছেন বিনিয়ামিন। ইসরায়েলের 2 বছরের অভিযানে অর্ধলক্ষাধিক ফিলিস্তিনি প্রাণহানির পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় গাজা নিয়ন্ত্রণকারী হামাস। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, গাজায় 2 বছরের যুদ্ধ শেষ করতে হলে হামাসকে সব অস্ত্র জমা দিতে হবে, ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে এবং সংগঠন হিসেবে নিজেদের ভেঙে দিতে হবে। যদিও বরাবরই অস্ত্র সমর্পণের আহ্বান প্রকাশ্যেই প্রত্যাখ্যান করেছে হামাস, তবে বিশেষজ্ঞরা বলেছেন সংস্থাটি গোপনে কিছু অস্ত্র সমর্পণের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, অস্ত্র সমর্পণের বিষয়ে হামাসের অবস্থান সবচেয়ে বেশি বদলেছে। তারা কিছু আক্রমণাত্মক অস্ত্র ছাড়ার বিষয়ে রাজি হতে পারে বলে মধ্যস্থতাকারীদের গোপনে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা। এমনটি দাবি করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের অনেকে। বিশ্লেষকেরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, হামাসের অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনায় মতৈক্য না হলে ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি। তাতে গাজায় আবার ইসরায়েলের জাতিগত নিধন অভিযানের শঙ্কা তৈরি হবে। আন্তর্জাতিক মানবিক সহায়তা বিষয়ক আইনের আওতায় যুদ্ধকালীন সাধারণ নাগরিকদের রক্ষা করার জন্য একটি সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র বহন করার এবং দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে। তবুও ঐতিহাসিকভাবে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারির অবসানের পূর্বশর্ত হিসেবে সেখানকার বিভিন্ন গোষ্ঠীকে সশস্ত্র প্রতিরোধ থেকে সরে আসতে বলে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা। 1990-এর দশকে ফিলিস্তিন ও ইসরায়েলি নেতাদের মধ্যে স্বাক্ষরিত অসলো শান্তি চুক্তির ভিত্তিও ছিল এই শর্ত। হামাস কেবল স্বল্প ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সহ কিছু আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে পারে বলে মত দেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক আজমি কেশাউই। তবে হামাস কখনোই তাদের ছোট ও হালকা অস্ত্র ছাড়বে না বলে মনে করেন গাজার বাসিন্দা ও ফিলিস্তিনের নাগরিক কেশাউই। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দশকের পর দশক ধরে হামাস যে সুড়ঙ্গগুলো তৈরি করেছে তার জটিল নেটওয়ার্কের মানচিত্র হস্তান্তর হবে না বলে মন্তব্য তার। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের দাবি, যদি 2 পক্ষ চুক্তিতে অটল না থাকে তবে এই যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে শঙ্কা থেকেই যাবে। বিনিয়ামিন, আরটিভি। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের মতে যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা না হচ্ছে ততদিন ফিলিস্তিনিদের সংগ্রাম চলবে। ইসরায়েলের অবিরাম হামলা, হত্যাযজ্ঞ ও দুর্ভিক্ষ উপেক্ষা করে গাজাবাসী যে প্রাণ শক্তির পরিচয় দিয়েছে, তাতে করে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার সংগ্রাম যে অব্যাহত থাকবে তা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু ইসরায়েলি দখলদারিত্বের অবসান ছাড়া স্থায়ী শান্তি কি আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন রয়ে গেছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাবের প্রেক্ষিতে যুদ্ধবিরতি চলছে ফিলিস্তিনের গাজায়। এরই মধ্যে সংঘাত বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে কিছু কিছু পদক্ষেপ শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছে, গাজায় ইসরায়েলের জাতিগত নিধন বন্ধে এগুলো বড় পদক্ষেপ।
এর আগেও ইসরায়েলের সঙ্গে অনেকগুলো যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল হামাসের, তবে ইসরায়েলের চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেগুলো স্থায়ী হয়নি। কিন্তু এবারের প্রক্রিয়ায় অনেকগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষ জড়িত রয়েছে। চুক্তিতে নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি অন্তত 8টি আরব দেশ ও মুসলিম দেশ চুক্তিতে পৌঁছাতে নানাভাবে ভূমিকা রেখেছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে কিছু কিছু পদক্ষেপ কার্যকর করার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে নিজ এলাকায় ফিরতে শুরু করেছে গাজাবাসী। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়িত হলে তা নেতানিয়াহু সরকারের জন্য একটি বড় ব্যর্থতা হিসাবেই দেখা হবে। কারণ গাজায় তার যুদ্ধের অন্যতম মূল লক্ষ্য ছিল হামাস সহ উপত্যকাটির অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা এবং গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে দিয়ে উপত্যকাটিকে দখলে নেওয়া। এর কোনোটি আপাতত সম্ভব হয়নি। অবরোধ সহ নানা বিধিনিষেধের মাধ্যমে গাজা উপত্যকাকে উন্মুক্ত কারাগার বানিয়ে রাখা, অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি মুহূর্তে নিশানা বানানো বা ফিলিস্তিনিদের ঘরবাড়ি, স্থাপনা, বাগান ধ্বংস করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাস্তবতা হলো, ইসরায়েলের আগ্রাসন যতদিন চলবে ততদিন ওই অঞ্চলের উত্তেজনা শেষ হবে না, বরং ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকলে সেখানে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তাই ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগ স্থায়ী হতে হলে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের চলমান দখলদারিত্বের অবসান হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটি না হলে অঞ্চলটিতে শান্তি অধরাই রয়ে যাবে। আব্দুল মালেক, RTV। ধ্বংস হয়ে গেলেও নিজ এলাকায় ফিরতে পেরে আনন্দিত গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি সেনারা সরে গেলে বাড়ি ফিরতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি। তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য দ্রুতই গাজার সব ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘের। এবার চুক্তি অনুযায়ী সোমবার হামাস 48 জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। শরীরে ইসরায়েলি গোলার আঘাত এবং মনে আপনজন হারানোর ক্ষত নিয়ে অবশেষে নিজের ঠিকানায় ফিরেছে উত্তর গাজার বাসিন্দারা। ইসরায়েলি সেনারা সেখানকার সব ধ্বংস করে ফেললেও তাদের হাত থেকে আর পালিয়ে বেড়াতে হবে না দেখে আনন্দিত ফিলিস্তিনিরা। 2 বছর ধরে ইসরায়েলি নৃশংসতার মুখে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে গাজার 23 লাখ বাসিন্দাকে। এর মধ্যে গেল আগস্টে গাজা নগরীতে ইসরায়েলের তীব্র স্থল অভিযান শুরুর পর পালিয়েছিলেন লাখ লাখ মানুষ। এখন যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের খবরে গাজা নগরী সহ ফিলিস্তিনের উত্তর এলাকাগুলোয় ফেরা শুরু করেছেন সেখানকার মানুষজন। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3টা থেকে গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী এর 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল, আর 72 ঘন্টার মধ্যে বন্দী থাকা সব জিম্মি ফিরিয়ে দেওয়ার কথা হামাসের। এরপরেই ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী থাকা প্রায় 2000 ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। গাজা শান্তি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর ও যুদ্ধ পরবর্তী পরিকল্পনা পূর্ণাঙ্গ করতে সোমবার মিশর সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবারই হামাসের হাতে থাকা জীবিত ও মৃত 48 জিম্মিকে মুক্তি দেয়া হবে। চুক্তিটি বাস্তবায়নে সহায়তার জন্য জর্ডান, মিশর ও ইন্দোনেশিয়া সহ অন্যান্য আরব ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ট্রাম্প বলেন, জিম্মি ফেরত দেওয়ার পর থেকেই শুরু হবে গাজা পুনর্গঠন। এদিকে ইসরায়েলি বাধা না থাকায় এবার গাজার সবগুলো ক্রসিং খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA। গাজা সীমান্তের এসব ক্রসিংয়ে তাদের 6000 ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে বলে জানায় সংস্থাটি। বাফার জোন সহ উপত্যকাটির 53% নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলি সেনাদের হাতে। দীর্ঘ 2 বছরে 67,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে তারা। বিনিয়ামিন, RTV। আগামী মাস থেকে চীন থেকে আসা পণ্যের ওপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি। এতে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে 130%। এছাড়া গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানান তিনি। চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করায় এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, চীন বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। এদিকে বাড়তি 100% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর উল্লেখজনক দরপতন দেখা গেছে মার্কিন পুঁজিবাজারে।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৯ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। শুক্রবার অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস নামে ওই কোম্পানিতে বিস্ফোরণ ঘটে। কোম্পানিটির সেনাবাহিনী, অ্যারোস্পেস এবং ভবন ভাঙার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই ঘটনায় ১৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে যায়। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে এটি কয়েক মাইল দূরের ঘরবাড়িও অনুভূত হয়েছে এবং আবারও বিস্ফোরণের আশঙ্কায় প্রথমে ফায়ার সার্ভিসের কর্মীরা ঢুকতে না পারলেও পরবর্তীতে তারা উদ্ধার কাজ পরিচালনা করেন। শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে তাকে এবছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। স্বৈরশাসন উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করেছেন এই নোবেলজয়ী। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ভেনেজুয়েলার বিরোধী দল ভেন্টে ভেনেজুয়েলার নেতৃত্বে রয়েছেন মারিয়া করিনা মাচাদো। ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন সেই ভেনেজুয়েলা জোট, যা দেশের রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব গণতন্ত্রপন্থী শক্তিকে একত্রিত করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে সবসময় তাদের অধিকার আদায়ে উদ্বুদ্ধ করেছেন মারিয়া। পাশাপাশি ২ দশক ধরে ক্ষমতাসীনদের শত বাধা পেরিয়ে দেশটিকে একনায়কতন্ত্রের বেড়াজাল থেকে বের করে আনার আন্দোলনও চালিয়ে গেছেন তিনি। ভেনেজুয়েলার গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক হলেও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তাকে এ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি। কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ওয়াটনে ফ্রিটনেস বলেছেন, জাতির জন্য ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন তিনি। বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে তার নাম ঘোষণা করা হয়। এটাই গণতন্ত্রের মূল চেতনা। আমাদের ভিন্নমত থাকলেও জনগণের শাসনের নীতিকে রক্ষা করার ইচ্ছা আমাদের এক করেছে। যখন গণতন্ত্র হুমকির মুখে, তখন আমাদের এই যৌথ ভিত্তিকে রক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার শান্তিতে নোবেল পাওয়ার জন্য বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন বিশ্ব নেতা। তবে তার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই পুরস্কারের মনোনয়ন বন্ধ হয়ে গিয়েছিল। এ কারণে নোবেলের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ট্রাম্পকে। এদিকে নোবেল জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মারিয়া করিনা মাচাদো। আলাপকালে ট্রাম্পের সম্মানে নোবেলটি গ্রহণ করেছেন বলে জানান মারিয়া। শুক্রবার ট্রাম্প নিজেই এ তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী ৮টি যুদ্ধ বন্ধ করেছেন তিনি, তাই এবার শান্তিতে নোবেল তারই পাওয়া উচিত ছিল। And I've been helping her along the way. They need a lot of help in Venezuela. গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদানকায়ো। পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং এর নেতিবাচক দিক বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ সম্মাননা পায় সংগঠনটি। বিনিয়ামিন, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।